সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, থামবার যেন নাম নেই। তার সাথে থেকে থেকে বজ্রপাত। লোডশেডিং হয়েছে ঘন্টা 5। এইভাবে ঘরের কোণে বসে থাকার কোনো মানেই হয় না। রোজই এমন সময় আমাদের হারান্দার চায়ের দোকানে আড্ডা মারাটা অলিখিত নিয়মের মধ্যে পড়ে। তা ঝড় হোক বা তুফান, এই নিয়মের কোনো পরিবর্তন নেই। দোকানের ঝাঁপ বন্ধ থাকলেও আমাদের আড্ডা জমে ওঠে হারান্দার চায়ের দোকানের ভিতরে। তার একটা বিশেষ কারণ আছে যদিও। সেটা হলো আমাদের আসরের এক বিশেষ চরিত্র, নাম ধীরেন্দা। পুরো নাম ধীরেন্দ্রলাল দস্তিদার। তার বয়স প্রায় 62-র কাছাকাছি, তবে দেখলে একেবারেই বোঝার উপায় নেই। দেখলে লাগবে যেন 40-45 বছরের চনমনে ভদ্রলোক। রীতিমতন রোজ সকালে প্রাণায়াম, যোগা ইত্যাদি করে থাকেন। তার বিষয় একটু বলি। দীর্ঘ 30 বছর চাকরি করেছেন বিভিন্ন রকমের এবং বিভিন্ন জায়গায়। বলতে গেলে প্রায় 50 ভাগ ভারত ঘুরে ফেলেছেন শুধু চাকরির সুবাদে। রিটায়ার করার পর এসে বাসা কিনেছেন আমাদের শিমুলতলা গ্রামে। কারণটা যদিও জানা নেই, উনার মতন লোক কেন সারা দুনিয়া ঘুরে এই এঁদো গ্রামে এসে বাসা নিলেন। তবে ওনার কথা অনুযায়ী তার গ্রামে থাকতে ভালো লাগে। সারা জীবন বড় শহরে শহুরে লোক, গাড়ি ঘোড়া, ধুলোবালি ইত্যাদি আর ভালো লাগে না। সে না হয় যুক্তিগত, তবে আমাদের এই গ্রামেই কেন? আরো তো অনেক গ্রাম আছে। যাই হোক, তার এক বিশেষ ক্ষমতা আছে। সেটা হলো তার অদ্ভুত গল্প বলার ক্ষমতা। একদল মানুষকে যেন অন্য একটা জগতে নিয়ে চলে যেতে পারেন তার গল্প বলার ক্ষমতার দ্বারায়। উনি এই গ্রামে এসছেন প্রায় 1 বছর হয়ে গেল, তবে আমাদের তার সঙ্গে পরিচয় এই দিন 15। এর মধ্যেই এমনই তার গল্পের নেশা ধরিয়ে দিয়েছেন, ঠিক সন্ধ্যা 6টা বাজলেই ঘরে আর মন টেকে না। তার দীর্ঘ 30 বছরের চাকরির অভিজ্ঞতায় কত বিচিত্র অদ্ভুত ঘটনা এমনভাবে বলে যান, শুনে যেন মনে হয় আমরা সেই ঘটনা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এই গল্পের নেশাই টেনে নিয়ে যায় রোজ সন্ধ্যায় হারান্দার চায়ের দোকানে। পাঞ্জাবিটা বদলে প্যান্টটা বেশ খানিকটা গুটিয়ে নিয়ে টর্চ এবং ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোনো গল্পের নেশায়। বৃষ্টি তখনও পড়ছে এক নাগারে। চারিদিকে ব্যাঙ এবং পোকার ডাক। টর্চ জেলে রাস্তা দেখতে দেখতে জল কাদা ডিঙিয়ে পৌঁছে গেলাম হারান্দার চায়ের দোকানে। গিয়ে দেখি অনিল, বিমল, যতীন, হাবুল এবং আমাদের সবার প্রিয় ধীরেন্দা দোকানের ভিতরে বসে আড্ডা মারছে। দোকানের ঝাঁপ প্রায় অর্ধেকের বেশি বন্ধ। ভিতরে টিম টিম করে মোমবাতি জ্বলছে। সেই আলোয় সবার ভুতুরে বড় বড় ছায়া পড়েছে দোকানের দেওয়ালের গায়ে। ছাতা বন্ধ করে ঢুকতে ঢুকতেই বিমল প্রশ্ন করলো, কিরে অতীন, এত দেরি করলি? প্রায় 6:30 বাজে। বৃষ্টি কেমন পড়ছে দেখছিস? এর মধ্যে বেরোনো তো ঝক্কি, তারপর ঘন ঘন বাজ পড়ছে। সে তো গল্পের নেশায় ছুটে এলাম, না হলে দুর্যোগে কেউ বাড়ির থেকে বেরোয়? এই কথা শুনে অনিল হেসে বলে উঠল, ঠিক বলেছিস ভাই, আমরাও তো এই জন্যই ছুটে এলো। কই হে ধীরেন্দা, একটা গল্প হবে নাকি? শ্রোতারা তো সব হাজির। ধীরেন্দা ঘরের একটু দেওয়াল ঘেঁষে বসে হাতে সিগারেট পাকাচ্ছিলেন। কিছু যেন গভীর চিন্তায় ডুবেছিলেন। অনিলের কথায় একটু চমকে উঠে তারপর আবার নিজেকে সামলে নিয়ে সিগারেটটা ঠোঁটে রেখে ধরি একটা দীর্ঘ টান নিয়ে বললেন, তোমরা এগুলোকে গল্প হিসেবে নাও ঠিকই, তবে এগুলো কিন্তু কোনো গল্প নয় হে। আমার দীর্ঘ 30 বছরের বিভিন্ন চাকরির অভিজ্ঞতার ঝুলি থেকে বের করে আনা সব ঘটনা। আরে সে যাই হোক, আপনি বলুন না। তবে আজ কিন্তু অন্য গল্প না, এরকম বাদলা রাতে একটা ভূতের গল্প না হলে ঠিক জমে না। আচ্ছা ধীরেন্দা, আপনার সাথে এত বছরে ভূতুরে কোনো ঘটনা ঘটেনি? মানে আর কি ভূত বিশ্বাস করেন? এরকম বাদলা রাতে একটা ভূতের গল্প হলে জমে যায় আর কি। দেখো, ভূত বলতে যা বোঝায় তা হলো অতীত, তার বেশি কিছু নয়। তবে তোমরা যেটাকে ভূত বলে চেনো সেটাকে আমি কোনোদিনও দেখিনি। ওই সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকা বাঁশবাগানে কোনো মহিলা, বা ধরো রেল লাইন দিয়ে হেঁটে যাওয়া কোনো অশরীরী, ওসব আর কি।
তবে অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি বহুবার। তবে সেগুলো তোমাদের ওই উড়ে বেড়ানো ভূত প্রেতের নয়, তবে তার থেকেও ভয়ানক। শুনবে? শুনবো, আরে আলবাত শুনবো। আপনার যে কোনো গল্প এই যে এক একটা খাঁটি শোনা, না শুনলেই লস। নিন নিন, শুরু করুন দেখি। হারান্দা সবার জন্য দুধ চা আর ধীরেন্দার স্পেশাল চা এবং বিস্কুট এনে আমাদের সাথেই গল্প শুনতে বসলো। ধীরেন্দা চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে বলতে শুরু করলো। তখন আমার বয়স ওই 23-24, একেবারে ইয়াং। সবে চাকরি পেয়ে বরানগরে চাকরি করছি। অফিসে সবাই খুব ভালোবাসে। বড়বাবু তখন শঙ্করী বাবু একদিন আমায় ডেকে বললেন, দেখো ধীরেন, একটা বিশেষ দায়িত্বে তোমায় বাঘমুন্ডি পাঠাচ্ছি। জায়গাটা পুরুলিয়ায়, ছোট্ট একটা গ্রাম। ওখানে আমাদের একটা নতুন কারখানা তৈরি হচ্ছে। আগে ওখানে অনিমেষ বাবু দায়িত্বে ছিলেন, হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে পাঠানো হয়। গতকাল তিনি মারা গেছেন। বয়স যদিও খুব বেশি ছিল না, তবু আজকাল কে কখন চলে যায় কে বলতে পারে বলো। হ্যাঁ, যাকে যা বলছিলাম, কারখানা তদারকি করার জন্য একজন বিশ্বস্ত লোক চাই। কারখানার জন্য জমি পরিষ্কার হচ্ছে, কিছুদিন মধ্যেই ইট বালি ইত্যাদি পৌঁছে যাবে। আরও কর্মচারী লাগবে। চেষ্টা করো যদি গ্রামের থেকে কর্মচারী জোগাড় করতে পারো, নইলে আমাদের তাঁর করে জানিও, আমরা এখান থেকে ব্যবস্থা করব মিস্ত্রির। আপাতত ওখানে রাজেনবাবু আছেন, তুমি গেলে তোমায় সব বুঝিয়ে দেবে। তাহলে কালই বেরিয়ে পড়ো, সকাল 7টার ট্রেন হাওড়া থেকে। তোমার উপর আমাদের ভরসা আছে। বেশ, তাহলে লেগে পড়ো কাজে, এসো। আমি বেশি কথা বাড়ালাম না। তখন সবে সবে কাজে ঢুকেছি, না বলার প্রশ্নই নেই। যাই হোক, সেই দিন বাড়ি গিয়ে ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে পরের দিন সকালের ট্রেনে পৌঁছলাম পুরুলিয়া। তারপর সেখান থেকে অফিসের জিপ গাড়িতে পৌঁছলাম বাঘমুন্ডি গ্রামে। গ্রামটা খুব বড় না, 50-60 পরিবারের বাস। সবুজ বনানী, ক্ষেত, পুকুর ইত্যাদি মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর জায়গাটা। কর্মস্থলে গিয়ে দেখলাম বেশ অনেকটা জায়গায় গাছপালা প্রায় সাফ করে ফেলা হয়েছে ইতিমধ্যেই। একটা ছোট তাঁবু করা হয়েছে বাবুদের কাজের সময় তদারকি করার জন্য। সেখানে যেতেই রাজেন বাবুর সাথে দেখা হলো। আরে ধীরেন, এসো এসো, কেমন আছো? আসতে অসুবিধা হয়নি তো? না রাজেনবাবু, ভালোভাবেই পৌঁছে গেছি। ট্রেনে একটু ভিড় ছিল, তবে আজকাল গা সওয়া হয়ে গেছে। বেশ বেশ, চলো তোমায় সব বুঝিয়ে দিই, তারপর আমার ছুটি। আমি ভাই শহুরে লোক, এসব গায়ে থাকা আমার পোষায় না বাবু। বলে রাজেন বাবু আমায় কাজের বিষয়ে বর্ণনা করতে করতে পুরো জমি দেখালেন। কোথায় কি তৈরি হচ্ছে তার প্ল্যান ও যাবতীয় জরুরি জিনিসপত্র দেখাতে লাগলেন। আমি আমার ছোট পকেট নোট বইতে সেসব নোট করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা টানা বকবক করে সবিস্তারে আমার কাজ বুঝিয়ে দিয়ে রাজেনবাবু থামলেন। আমি জিজ্ঞেস করলাম, সবই তো হলো না হয়, আমি থাকবো কোথায়? এই জঙ্গলে তো থাকা যাবে না। আরে মশাই, ভয় পাচ্ছ কেন? আমি যেখানে থাকছিলাম সেখানেই থাকবে। দাঁড়াও, এই হরিশ, হরিশ, এই যে এই হলো হরিশ। এর বাড়িতেই আমি থাকছিলাম, তুমিও এর বাড়িতেই থাকবে। আপ্যায়নে কোনো ত্রুটি হবে না। ভারী করিতকর্মা লোক। প্রতি মাসে একটা খরচ এর জন্য কোম্পানি থেকে পাঠিয়ে দেওয়া হবে, সেটা যথারীতি ওকে দিয়ে দেবে। ব্যাস, ও তোমার সাথে কাজে আসবে, আবার ফেরার সময় ফিরবে, আর এখানে কাজটাজও করবে। ওর স্ত্রী ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, সব রান্নাবান্না করে দেবে, সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না। বেশ, তবে তোমরা আলাপ করে নাও, আমি চলি। অনেক দেরি হয়ে গেল, লাস্ট স্ট্যান্ডের পরে গেলে আর ধরতে পারবো না। চলি হে, সাবধানে থেকো। বলে তার ব্যাগ তাঁবুর ভিতর থেকে নিয়ে রাজেনবাবু চলে গেলেন। আমি এবার হরিশের সাথে আলাপ করলাম। লোকটা ভারী অমায়িক, যাতে আদিবাসী একটু টেনে টেনে কথা বলতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম,
আচ্ছা হরিশ, তুমি কত বছর হলো এখানে থাকছো? এগে কত বছর কি বলতেছেন বাবু? এখানে আছি আমরা আজ প্রায় 10 পুরুষ ধরে। এখানে বেশিরভাগ পরিবারই এখানকার পূর্বপুরুষ অনুক্রমে বাস করছে। তবে এই তো একেবারে জঙ্গল। দেখে মনে তো হয় না যে 10 বছর আগে এখানে জনবসতি ছিল বলে। কি জানি। তা ঠিক বলছেন বাবু, এখানে আগে একেবারে জঙ্গল ছিল। তবে ওই জঙ্গলের মধ্যে ওরা ঝুপড়ি বেঁধে বাস করত। প্রধানত কাজ বলতে এরা বিভিন্ন ঔষধি গাছ গাছরা জঙ্গল থেকে সংগ্রহ করে শহরে গিয়ে বিক্রি করত, তাতেই সংসার চলত। ধীরে ধীরে ঘোর হয়, লোকজন বাড়ে। এখানে প্রায় অনেক লোক এই গ্রামে বাস করে। বাহ। আচ্ছা হরিশ, আমায় যে একবার তোমার বাড়ি যেতে হবে, এসব ব্যাগপত্র রাখতে হবে, আর স্নান খাওয়া দাওয়াও করা দরকার। ভারী খিদে পেয়েছে। নিশ্চয়ই বাবু, চল না, খাবার তৈরি আছে, চল। আপনি এসেছেন বলে সব ব্যবস্থা করা হয়েছে। আসেন, আমার সঙ্গে আসেন। বলে আমার ব্যাগপত্র কাঁধে মাথায় তুলে নিয়ে হরিশ আগে আগে আমায় পথ দেখিয়ে নিয়ে চলল তার বাড়ির দিকে। আমি চারিপাশের বনানী দেখতে দেখতে এগোতে লাগলাম। মাইলখানেক হাঁটার পর আসার পথে দেখতে পাওয়া সেই গ্রামে এসে পৌঁছালাম। হরিশের বাড়িটা ছোটখাটোর মধ্যে বেশ ভালোই। আমায় একটা ঘর দেওয়া হলো। ঘর বলতে এটা একটা ছোট্ট খাটিয়া, তার উপর মাদুর আর একটা পাতলা কাঁথা দিয়ে গদি মতন তৈরি করা, একটা ছোট্ট বাঁশের আলনা বানানো। স্নান করার জায়গা বলতে বাড়ির থেকে একটু দূরে হেঁটে গিয়ে ছোট্ট একটা পুকুর, সেখানে গিয়ে প্রাণ ভরে ডুব দিয়ে স্নান করে আবার হরিশের বাড়িতে এসে খেতে বসলাম। হরিশের বউয়ের সাথে আলাপ হলো। সাধারণ গ্রাম্য বউ যেমন হয় ঠিক তেমনই। আমায় খাবার পরিবেশন করলো, ভাত, বনমোরগের পাতলা ঝোল, ডাল আর আলু সেদ্ধ। তবে রান্নাবান্না কিন্তু বেশ চমৎকার। খেয়ে দিয়ে হরিশের সাথে আবার গেলাম কর্মস্থলে। মোটামুটি কাজবাজ বুঝে নিয়ে তদারকি শুরু হলো। মজুর কম, তাই কাজের সময় লাগছে বেশি। হরিশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হরিশ, গ্রামে আর লোক নেই? মানে এই 4-5 জন কাজ করছে, এতে তো বহু সময় লেগে যাবে কাজ শেষ হতে। গ্রামের পুরুষদের ডেকে আনো, কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে তো। বলো ভালো মাইনে দেওয়া হবে, আর কারখানা হলে তখন চাকরিও পাবে। কিছুই জানেন না দেখছি বাবু। আগের বাবু থাকাকালীন তো গ্রামের সবাই এখানেই কাজ করছিল। তবে তারা গেল কোথায়? ভয়ে পালিয়েছে। কেন? হ্যাঁ, ও কিছু না বাবু, ওরা ওরা কাজ করতে পারছিল না, তাই পালিয়েছে। বুঝলাম হরিশ আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি ওকে বেশি ঘাঁটালাম না, শুধু বললাম, দেখো হরিশ, লোক জোগাড় করো, তোমার গ্রামের থেকে হোক অথবা আশেপাশের গ্রাম থেকে হোক, নাহলে কাজ করা খুবই সমস্যা হয়ে যাবে। নাহলে আমায় বাইরে থেকে লোক আনতে হবে। তোমাদের গ্রামে কাজ হচ্ছে, তোমাদের লোক কাজ করলে তোমাদেরই লাভ হতো, তাই তোমাদের কাজ করার কথা বলছি। যাই হোক, কথা বলে আমায় জানাও, নইলে আমায় তার করে জানাতে হবে শহর থেকে লোক আসবে কাজ করতে। হরিশ কোনো উত্তর দিল না, চুপচাপ ঘাড় নেড়ে কাজ করতে চলে গেল। এই অদ্ভুত আচরণের মানে কিছুই বুঝলাম না। যাই হোক, আমি ঘুরে ঘুরে কাজের তদারকি করতে লাগলাম। আলো পড়তে বেশি দেরি তখন নেই। গ্রামের দিকে রাত মানে সে অন্য রকমের, তোমরা হয়তো জানো। ঝুপ করে রাত নেমে আসে। সেই দিনের মতো কাজ স্থগিত রেখে হরিশের সাথে ওর বাড়ি গেলাম। সন্ধ্যার দিকে হরিশের সাথে তাদের গ্রাম ঘুরতে বেরোলাম। বেশ কিছু লোকের সাথে আলাপ পরিচয় হলো। গ্রামে সবাই খুব ভালো এবং অমায়িক। আমায় আপ্যায়ন করলো। রাতে হরিশের বাড়ি খাওয়া দাওয়া করলাম। খাওয়া একটু বেশি হয়ে যাওয়ায় বাইরে একটু হেঁটে চলে বেড়াচ্ছিলাম। কাঁসা রান্না করেছে হরিশের বউ। এসব ভাবতে ভাবতে চারিদিকে চোখ বোলাতে বোলাতে হাঁটাচলা করছি। তখন দু একটা বাড়ির থেকে হালকা আলো দেখা যাচ্ছে। বাকি পুরো গ্রাম যেন শান্ত, কোথাও কোনো আওয়াজ নেই।
শুধু রাত চড়া পাখি এবং পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ মনে হলো দূরে গাঢ় অন্ধকারের মধ্যে হঠাৎ মসলিনের মতো কি একটা বেশ ছায়া ছায়া, চোখে ঠিক দেখাও যাচ্ছে না। চোখ দুই একবার রোগড়ে তাকালাম, সেই একই রকম, কোনো বদল নেই। একবার ভাবলাম এগিয়ে যাই, পর মুহূর্তেই ভাবলাম এই অন্ধকারে ফালতু কি দরকার। জঙ্গলি পশু, সাপখোপ কত কি তো থাকতে পারে, এই ভেবে ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমটা কেমন ছেঁড়া ছেঁড়া হলো। এমনি নতুন জায়গা, তার উপর সারা রাত মশার কামড়। মাঝরাতে ঘুম ভেঙে গেল, সময় কত হবে জানি না। হঠাৎ ঘরের জানলার কাছে দেখি কিসের যেন একটা ছায়া। আমি তাকাতেই সেটা সরে গেল একপাশে। আমি বাইরে বেরিয়ে দেখার সময় পেলাম না, হয়তো চোর ছেচোর। চুপচাপ চোখ মুদে পড়ে রইলাম বিছানায়। তারপর হঠাৎ অনুভব করলাম একটা মিষ্টি গন্ধ যেন নাকে ঢুকছে। চোখ খুলে দেখি সারা ঘরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতো কিছু যেন ছড়িয়ে পড়েছে। কিছু বুঝতে না পেরে ওঠার চেষ্টা করতে লাগলাম, কিন্তু উঠতে পারলাম না। কেউ যেন আমার হাত পা বেঁধে দিয়েছে বিছানার সঙ্গে। ধীরে ধীরে যেন নেশার ঘোরে চোখ বন্ধ হয়ে গেল। আমি কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। স্বপ্ন দেখলাম আমি যেন গভীর বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। কেউ যেন আমায় নেশার ঘোরে ডেকে নিয়ে চলেছে। ধীরে ধীরে অনেক গভীরে হারিয়ে গেছি আমি। হঠাৎ চারিদিক যেন মনে হলো গাছগুলো আমায় ঘিরে ধরেছে। আমি কিছু বুঝতে না পেরে যেদিকে পারছি দৌড়চ্ছি, কিন্তু লাভ নেই। গাছগুলো যেন আমায় ধীরে ধীরে গ্রাস করতে এগিয়ে আসছে আমার দিকে। ধীরে ধীরে পিষে ফেলতে চাইছে আমায়, চেপে পিষে ফেলতে চাইছে আমার দেহকে। আরো এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ অনুভব করলাম আমার গা যেন জড়িয়ে ধরেছে কিছুতে। চোখ ঘুরিয়ে দেখি সেই গাছের লতাগুলো ধীরে ধীরে পিটিয়ে ফেলেছে আমাকে ক্ষুধিত সাপের মতো। ধীরে ধীরে আমার শরীর, তারপর আমার গলা বন্ধ হচ্ছে সেই মরণ নাক পাশে। আমার দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে, শ্বাস নেওয়া পর্যন্ত অসম্ভব হয়ে উঠেছে। এমন সময় ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমি হরিশের ঘরে খাটে শুয়ে প্রায় ভিজে গেছি ঘামে। একটা শান্তির নিঃশ্বাস নিয়ে কপাল থেকে ঘাম মুছে বিছানা থেকে নামতে যাচ্ছি, এমন সময় দেখি আমার কাপড়ের মধ্যে দিয়ে কিছু একটা ঘরের মেঝেতে পড়ল। জিনিসটা তুলতে গিয়ে আমার মাথাটা হঠাৎ কেমন যেন ঘুরিয়ে উঠল। জিনিসটা একটা গাছের পাতা। আরো আশ্চর্যের বিষয় হলো এই গাছটাই আমায় স্বপ্নে আমায় নাক পাশে বেঁধে মারতে চেয়েছিল। এটা এখানে এলো কি করে? আমি তো এখানে আসার পর এমন গাছ দেখিনি, আর কোনো গাছের কাছে অবধি যায়নি। তবে এই পাতা আমার কাপড়ে এলো কোত্থেকে? তারপর কিছুক্ষণ নিজেকে সামলিয়ে নিয়ে যুক্তি দিয়ে ভাবলাম, হতেই তো পারে এই বিছানায় আগেই হয়তো হাওয়ায় বা পায়ে পায়ে চলে এসেছে এই একটা পাতা। ওরম দুঃস্বপ্ন দেখেছি বলেই হয়তো ওই পাতা আর ওই পাতা একই রকম লাগছে। দুশ্চিন্তা মন থেকে সরিয়ে বাইরে বেরিয়ে প্রাণ খুলে শ্বাস নিলাম। তারপর প্রাকৃতিক কাজ সেরে সকালে জলখাবার খেয়ে হরিশের সাথে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়লাম। কাল রাতের স্বপ্নর কথা ওদের কাউকে বললাম না। বলতে গেলে একরকম ভুলে গিয়েছিলাম স্বপ্নটার কথা। হরিশ ইতিমধ্যেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছে। আমি আর ও আবার সেই পরিচিত পথ দিয়ে হাঁটতে হাঁটতে কর্মক্ষেত্রের দিকে এগোলাম। সারা পথে হরিশ বিভিন্ন গল্প করতে লাগলো আমার কাছে। তাদের গ্রামের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে আমি শুধু চুপচাপ শুনে গেলাম তার গল্প। বেশ কিছুক্ষণ পর গিয়ে পৌঁছালাম আমরা আমাদের কর্মস্থলে। গোনাগুন্তির সেই 5-6 জন লোকই এসে উপস্থিত। আমি হরিশকে জিজ্ঞেস করলাম, কি গো হরিশ, লোক জোগাড় হলো না? না বাবু, কেউই আসতে চাইছে না।
আরে বাবা, কিন্তু কেন? জানি নে বাবু, সবাই বাইরে কাজে যাচ্ছে, বিভিন্ন রকমের কাজ করছে, কেউ এখানে আসতে চাইছে না। উফ, কি জ্বালাতন। আচ্ছা তুমি কাজ করো, আমি দেখছি কি করা যায়। ভাবলাম তার করে অফিসে জানাতেই হবে লোক পাঠানোর জন্য, নইলে এখানে ভাব ভালো না। সারাদিন মোটামুটি বেশ খানিকটা জায়গা কেটে পরিষ্কার করা হলো। দুপুরের দিকে এক ফাঁকে অফিসের জিপ নিয়ে পুরুলিয়া গিয়ে তার করে এলাম যে এখানে কাজের মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, শীঘ্রই যাতে লোক পাঠানো হয়। আবার কর্মস্থলে ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে এলো। তাঁবুতে পৌঁছে দেখি কেউ নেই। সূর্য তখন পশ্চিম আকাশে অস্ত গেছে। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবলাম আজকের কাজ কত দূর হয়েছে সেটা একবার দেখে আসি, তারপর ধীরে সুস্থে হরিশের বাড়ি চলে যাব। আমি আশেপাশে দেখতে দেখতে এগোতে লাগলাম। আকাশে তখন কয়েকটা তারা আবছা জলজল করতে দেখা যাচ্ছে। বেশ অনেকটা এগিয়ে চলে এসেছি তাঁবুর থেকে। বাহ, আজ বেশ অনেকটাই কাজ করেছে দেখছি। লোকগুলো আর যাই হোক কাজের আছে, বেশি কথা বলতে হয় না, এসবই মনে মনে ভাবছি। কেউ যেন আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল। আমি চমকে উঠে ঘুরে তাকালাম, কিন্তু কই, কেউ কোথাও নেই তো। ভাবলাম হয়তো মনের ভুল। সামনে তাকাতেই বুকটা কেঁপে উঠল। আমার সামনে যা দাঁড়িয়ে আছে তাকে আমি খুব ভালো করে চিনি। সে আর কেউ নয়, আমার স্বপ্নে দেখা সেই অচেনা বৃক্ষ যার থেকে সাপের মতো ঝুলছে লতা, এবং সেই গাছের পাতা আজ সকালেই আমি আমার পোশাকের মধ্যে পেয়েছি। তবে আমার দিব্যি মনে আছে এই গাছ এইখানে আমি একটু আগেও দেখিনি। কিছুই বুঝতে পারছি না, এমন সময় সেই সুপরিচিত মিষ্টি গন্ধ পেতে শুরু করেছি যা কাল হরিশের বাড়িতে রাতে পেয়েছিলাম। হঠাৎ আবার আমায় যেন মাদকের নেশার মতো কিছু আচ্ছন্ন করে ফেলল। আমি মাতালের মতো হাঁটতে শুরু করলাম। কোন দিকে যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার হাত দুটো যেন কেউ খুব জোরে কোনো বলিষ্ঠ হাতে চেপে ধরল। সেই হাতের চাপ খুব শক্ত। আমি হাঁটা থামিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লাম। আমার ঘোরও কেটে গেছে ততক্ষণে। বুঝতে পারছি এখানে কিছু একটা গন্ডগোল আছে। একের পর এক অস্বাভাবিক ঘটনাগুলো পরপর আমার মাথায় আসতে শুরু করেছে। অনিমেষবাবুর হঠাৎ শরীর খারাপ হয়ে মারা যাওয়া, শ্রমিকদের কাজে না আসা, গত রাতে ওরকম স্বপ্ন দেখা, গাছের পাতা বিছানায় পাওয়া, এই সবই যেন খুবই অস্বাভাবিক আর অপ্রাকৃতিক। এখানে এমন কোনো এক রহস্য লুকিয়ে আছে যা আমায় জানতেই হবে। এক অদম্য জেদ হঠাৎ যেন আমার মনকে অনেক শক্ত করে তুলল। আমি ঠিক করলাম যা হচ্ছে এর পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে, না জেনে আমি ফিরব না। সেখান থেকে ফিরতি পথ ধরলাম। বেশিক্ষণ লাগলো না হরিশের বাড়ি পৌঁছাতে। বাড়ি পৌঁছালাম যখন তখন আকাশ একেবারেই অন্ধকার। ওর বাড়ি পৌঁছিয়ে বালতিতে এনে রাখা জল দিয়ে হাত পা ধুচ্ছি, এমন সময় হরিশ এসে আমায় জিজ্ঞেস করলো এত দেরি কেন হলো। ওকে বললাম না এসব ঘটনা, কাজে আমায় পাগল ভাবে। বললাম গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় আসতে দেরি হয়ে গেছে। ও আর কিছু জিজ্ঞেস করলো না। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সঙ্গে। এমন কি রহস্য আছে এখানে যা আমাকে বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এসব ভাবছি, হঠাৎ আমার মনে হলো একবার গ্রামের মোড়লের সাথে কথা বলা দরকার। সে হয়তো কিছু জানতে পারে এই বিষয়ে। তবে আজ রাতে না, কাল শুনতে হবে তার কাছে। এসবের কারণ না জানলে বিপদ হয়তো বাড়তে পারে। রাতে আর কিছু খাবো না, হরিশকে বলে দিয়েছিলাম। এসব ভাবতে ভাবতে সারাদিনে যা ধকল গেছে, তার উপর কাল ঘুম হয়নি। কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। ঘুমিয়ে আবার সেই একই স্বপ্ন দেখলাম, তবে আজ ভয় পেলাম কম। ঘুম যখন ভাঙল
তখনও বাইরে ভোরের আলো ফুটতে কিছুক্ষণ বাকি। আমি বাইরে বেরিয়ে গেলাম। চারিদিকে হালকা কুয়াশার মতো আস্তরণ জমে আছে। দূরের দিকে তাকালে ঠিক মতো দেখা যাচ্ছে না। দূরের দিকে তাকিয়ে দেখি আগের দিনের মতো সেই দূরে আবছা একটা অবয়ব। আমি হাতে একটা ব্যাটারি টর্চ নিয়ে সেই দিকে অগ্রসর হলাম। আমি যতই এগোচ্ছি ততই যেন সেই অবয়ব দূরে চলে যায়। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে লাগলো। আমি হাঁটতে হাঁটতে কত দূর এসে গেছি তার ইয়ত্তা নেই। হঠাৎ কিসের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেলাম। উঠে দেখি সেখানে একটা সিঁদুর মাখা পাথর মতো কিছু পড়ে আছে। দেখে মনে হয় পাথরটি রোজ পুজো দেওয়া হয়, তবে এই গভীর জঙ্গলে কে জানে। পাথরটিকে প্রণাম করে ক্ষমা চেয়ে আমি বাড়ির ফিরতি পথ ধরলাম। হঠাৎ আবার সেই গন্ধ নাকে পেলাম। এবার আমার শির দ্বারা বেয়ে যেন একটা সরীসৃপ নেমে গেল। আমি ধীরে ধীরে আবার আচ্ছন্ন হয়ে পড়লাম। সেই গন্ধ আমায় টেনে নিয়ে যেতে লাগলো কোনো এক অজানা অচেনা পথে। আমি মাতালের মতো হাঁটতে হাঁটতে গভীরে ঢুকে গেলাম সেই বনানীর। আবার সেই অচেনা গাছ আমার সামনে। তবে এবার সেটাকে দেখে আমার ভয় করল না, যেন মনে হতে লাগলো ও কিছু আমায় বলতে চায়। আমি গাছটার আশেপাশে দেখতে লাগলাম, তেমন কিছু দেখতে না পেয়ে গাছের নিচেই হতাশ হয়ে বসে পড়লাম। হঠাৎ চারিদিক অন্ধকার করে বৃষ্টি নামল। দৌড়ে ফিরে যাওয়া বোকামি হবে ভেবে আমি সেখানেই বসে রইলাম। চারিদিক তীব্র আওয়াজ তুলে বৃষ্টি হতে লাগলো। আমিও প্রায় কাক ভেজা হয়েই গেলাম। বৃষ্টি চলল মুষলধারে প্রায় আধ ঘন্টা। বৃষ্টি যখন প্রায় ধরে এসেছে, আমি উঠতে যাব বলে মাটিতে আমার হাতের ভর দিয়েছি, হঠাৎ কিসের যেন একটা স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। কাদা মাটি ধুয়ে গাছের পাশে জেগে উঠেছে মানুষের দুটো আঙুল। আধ পচা হয়ে আঙুলের হাড় বেরিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আমার মনে কি হয়েছিল তা মনে হয় তোমরা আন্দাজ করতে পারছো। আমি ভয় তো সেখান থেকে উদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম পাগলের মতো। জীবনে এত ভয় আমি এর আগে কোনোদিনও পাইনি। কতটা দৌড়েছিলাম মনে নেই, তবে যখন হরিশের বাড়ি পৌঁছালাম আমার শরীরে এক ফোঁটার শক্তি নেই। আমি শুধু একবার আঙুল দেখিয়ে কিছু একটা ইশারা করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার হলো ধুম জ্বর। প্রায় 2-4 দিন পর আমি সুস্থ হয়ে কথা বলার মতো অবস্থায় এলাম। হরিশকে বললাম এই গ্রামের মোড়লকে ডেকে নিয়ে আসতে। মোড়ল মশাই এলেন। বয়স্ক ছিপছিপে চেহারা, তবে বেশ গম্ভীর প্রকৃতির লোক। আমার খোঁজ নিয়ে বললেন, কি সাহেব, শরীর কেমন আছে? আমায় ডেকেছিলেন? হ্যাঁ মোড়ল মশাই, মানে আমি জানতে চাই অনিমেষ বাবুর এখানে আসার পর কি হয়, লোকে কাজ কেন ছেড়ে দিল, আমি সব খুলে বলুন, আমার জানাটা খুব দরকার। বেশ, শুনুন তবে। অনিমেষ বাবু এখানে যখন প্রথম আসেন, আমার সাথে তার কথা হয়। আমি তাকে থাকার খাবার ব্যবস্থা করে দিই আমাদেরই গায়ে সুরাই মুরমুর বাড়িতে। সুরাই ও তার স্ত্রী বাড়িতে থাকতো, তারাই ওর খাওয়া থাকা এসবের ব্যবস্থা করত। আর সাহেবের সাথে সুরাইও কাজে যেত। আমি গ্রামে ছেলেদের কাজের জন্য পাঠালাম সাহেবের কাছে। কাজ চলতে লাগলো, রোজ কাজ চলছে ভালোই, কোনো সমস্যা ছাড়া। প্রায় অনেকটা জঙ্গল কেটে সাফ করে ফেলা হলো অল্প কিছুদিনেই। সাহেব কাজের মাঝে আশেপাশে তদারকি করবার জন্য বেরিয়ে যায়। ফিরে আসে অনেকক্ষণ পরে, যখন প্রায় কাজ শেষ হয়ে যায়। হঠাৎ একদিন সুরাই আমার কাছে এসে বলে যে তার সন্দেহ হবে,
তার স্ত্রীর সাথে সাহেবের কিছু ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। আমি তাকে বকাবকি করি। সাহেব একেবারে অমায়িক লোক, এসব দোষ তার ঘাড়ে চাপানো ঠিক নয় যখন তার কাছে কোনো প্রমাণ নেই। সুরাই আমার কথায় হয়তো বুঝলো। তারপর বেশ কিছুদিন কেটে গেল। সুরাই একদিন হঠাৎ করে হারিয়ে গেল। সুরাইকে খুঁজে পাওয়া গেল না। এদিকে সুরাইয়ের বউ নিখোঁজ। বিষয়টা আমরা কেউ বুঝতে পারলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম, তবুও তাদের পাওয়া যায়নি। সুরাইয়ের বউ শুনেছি নাকি ওর বাপের বাড়ি গেছে। আমরা সবাই ঠিক করেছি আজ তার সাথে দেখা করতে যাব। হ্যাঁ, যাই হোক, এসব যখন হচ্ছে, একদিন সাহেব খুব অসুস্থ হয়ে যান। উনি নাকি স্বপ্ন দেখেন কোনো এক গাছ তাকে পিষে মেরে ফেলার চেষ্টা করছে। আমরা একদিন আমাদের বোঙা মানে আমাদের দেবতা, ওই আপনি আগের দিন যে দিক থেকে দৌড়ে এলেন ঠিক সেই দিকেই তার থান। সেখানে তাকে নিয়ে যাওয়া হয় পুজো দিতে, যাতে তার শরীর ভালো হয়। সেই কারণে সেখানে পৌঁছে তার মাথা আমরা যখন বোঙার বিগ্রহের উপর ঠেকাই, সে ভয়তে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। তারপর তার জ্ঞান ফিরছিল না। তারপরে তাকে শহরে পাঠানো হয় হাসপাতালে, এবং পরে খবর পাই উনি মারা গেছেন। সুরাইয়ের আর ওর বউয়ের নিখোঁজ হওয়ার পর থেকে গ্রামের সবার মনে হতে লাগলো এই কারখানা হওয়ার কারণে বোঙা অভিশাপ করেছেন, তাই এসব বিপত্তি। তাই তারপর থেকে কেউ আর কাজে আসে না। আমারও এই কথা মনে আসেনি বলবো না, তবে যাই হোক, আরেক বড় বাবু এসে আপনার সামনে যাতে এইসব বিষয়ে না বলা হয় তাই সবাইকে বলে যায়। আপনি তো দেখছেন গ্রামের বেশিরভাগ লোকই গরিব, কিছু লোক শুধু টাকার লোভে এখানে কাজ করছে। আমার খুবই আশ্চর্য লেগেছিল এইসব বিষয়গুলো, কিন্তু আগের দিন আপনারও ওই দিক থেকে দৌড়ে আসা আর শরীর খারাপ হওয়া, আমি কিছুই বুঝতে পারছি না সাহেব। আমি একটু খুলে বলবেন? আমি তখন মনে মনে সবকিছু দুয়ে দুয়ে চার করে ফেলেছি। ঘটনাগুলো সব মালার মতন আমার মাথায় গাঁথতে শুরু হলো। আমি মোড়লকে বললাম, শুনুন মোড়ল মশাই, আপনি কিছু লোক, কোদাল, শাবল ইত্যাদি নিয়ে আমার সাথে আসুন। আপনাদের সবার প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারবো। আমি, মোড়ল মশাই আর হরিশ সহ আরো 5 জন মতো লোক সেই পরিচিত দিকে অগ্রসর হলাম। বেশ খানিকটা হাঁটার পর চোখে পড়ল সেই কালো পাথর, যার উপর সিঁদুর লাগানো। সবাই সেখানে প্রণাম করলো, আমিও করলাম। আরেকবার নিশ্চিত হলাম সেটাই ওদের বোঙ্গা। তারপর আরো বেশ খানিকটা বনানি পেরিয়ে অগ্রসর হলাম সামনের দিকে। ঝোপঝাড়, আগাছা ইত্যাদি পেরিয়ে সেই গাছের সামনে গিয়ে সবাই দাঁড়ালাম। মাটির সেই নির্দিষ্ট স্থানটিতে দেখলাম পোকামাকড়, পিঁপড়ে আর মাছি ভনভন করছে। বিশ্রী দুর্গন্ধ চারিদিকে দূষিত হয়ে গেছে। আমরা সবাই গামছা, রুমাল ইত্যাদি দিয়ে নিজেদের নাক চাপলাম। আমি মোড়ল মশাইকে সেই জায়গাটি খোঁড়ার নির্দেশ দিলাম। 4 জন লোক খুব সাবধানে চারিদিক থেকে মাটি খুঁড়তে লাগলো। ধীরে ধীরে বেরুলো অর্ধ পচা গলা একটি মৃতদেহ। তার গায়ের ছিন্ন ভিন্ন পোশাক দেখে সবাই তাকে সুরাই বলেই নিশ্চিত করল। সবার চোখে তখন জল, সবাই আক্ষেপে ভেঙে পড়েছে। আমার তখন মনে যে প্রশ্ন আর রহস্য জমে উঠেছে, আক্ষেপ করার সময় আমার তখন নেই। মোড়ল মশাইকে বললাম, আমরা 3 জন, অর্থাৎ মোড়ল, আমি আর হরিশ, যাব সুরাইয়ের শ্বশুর বাড়ি। সেখানে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলে এই ঘটনা জানাতেই হবে। কিছুক্ষণের মধ্যে অফিসের জিপ ডেকে আনলো হরিশ। তাতে চেপে আমরা রওনা হলাম সেখান থেকে মাইল খানেক দূরে সুরাইয়ের শ্বশুর বাড়ির গ্রামে। এই গ্রামটাও আকারে বেশ ছোটই। পৌঁছে ওদের বাড়ি খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না। সবাই তখন ফিসফিস করছে, কালী মেয়ে কদ্দিয়ে আলু থালু অবস্থায় ফিরে এসেছে, স্বামী আসেনি, স্বামী নিখোঁজ, এতদিন সে কোথায় ছিল ইত্যাদি।
যদিও তারা নিজেদের ভাষায় আলোচনা করছিল, তবে মানুষের কথাবার্তার ধরনে অনেকটাই বোঝা যায় যে তারা কি বিষয়ে আলোচনা করছে বা করতে পারে। আমরা গিয়ে মেয়ের বাড়িতে যখন পৌঁছালাম, তার বাড়ির লোক জানালো তার শরীর ভালো না, কাল খুবই জ্বর গায়ে সে ফিরেছে, আর সে আমাদের সাথে দেখা করতে চায় না। তবে আমরা যখন বললাম আমরা তার স্বামীর খোঁজ জানি, আমাদের তার সাথে দেখা করাটা দরকার, তখন দেখা করতে দেওয়া হলো। ঘরে ঢুকে দেখি আলু থালু চুল, আধ শোয়া অবস্থায় এক মহিলা। বয়স খুব বেশি হবে না, নাম জানলাম পারুল। দেখতে আর 5টা সাধারণ মেয়েদের থেকে যেন একটু বেশি আকর্ষণীয়। আমি মোড়ল মশাইকে বললাম সবাইকে বাইরে যাওয়ার অনুরোধ করতে। শুধু আমি, মোড়ল মশাই আর পারুল থাকবো ঘরে, কারণ সবার সাথে এসব আলোচনা করা উচিত হবে না। মোড়ল মশাই আমার কথায় সায় দিয়ে সবাইকে বাইরে যাওয়ার অনুরোধ করল। সবাই বেরিয়ে গেল। আমি উঠে গিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে এসে বসলাম তার খাটিয়ার পাশে একটি মোড়ায়। মোড়ল মশাই জিজ্ঞেস করলেন, মা, এখন কেমন আছো? শরীর ঠিক লাগছে একটু? কথা কইতে পারবে? পারুল দুর্বল কণ্ঠে উত্তর দিল, হা বাবু, পারব। কি জানতে তো চান বলুন। মোড়ল মশাই আমার দিকে তাকালেন। এবার আমি জিজ্ঞেস করতে শুরু করলাম, আপনার স্বামীকে খুন করা হয়েছে, আপনি সেটা জানেন? কি? খুন? এসব আপনারা কি বলছেন বাবু? ই হতে তো পারে না, ই হতে পারে না। আচ্ছা, কাঁদবেন না, কাঁদবেন না। আমি জানি আপনি এই বিষয়ে সবটা জানেন। কথাবার্তা চলছে, এমন সময় আমার নাকে ভেসে এলো সেই মিষ্টি গন্ধটা। বুঝলাম গন্ধটা আসছে পারুলের গায়ের থেকে। তোমার গায়ের থেকে এই গন্ধ আসছে কিসের? এটা তো মনে হয় সেন্টের গন্ধ। এইখানে তো সেন্ট পাওয়া যায় না। ঠিক বলেছেন সাহেব, এই গন্ধ আমি আগেও পেয়েছি সাহেব, সেই বড় কুত্তার গায়ের থেকে। মা, মা, তুমি সত্যি করে বলো কি হয়েছিল। তুমি তুমি সব জানো মা। তুমি না বললে ক্ষতি তোমারই হবে। আমি তোমায় আশ্বাস দিচ্ছি মা, তুমি সত্যি করে বলো, তোমার কোনো বিপদ হতে দেব না। তুমি তুমি দয়া করে কিছু লুকিও না। এবার ধীরে ধীরে পারুলের মুখ কালো করে আসলো। মাথা নিচু করে বেশ কিছুক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। বিছানার চাদর খামচে ধরল। আমরা চুপ। বেশ খানিকক্ষণ নীরবতার পর সে নিজে থেকেই বলা শুরু করলো, বেশ, শুনুন তবে। যখন বড় সাহেব প্রথম গাটুতে এলো, মোর বাড়িতে ওর ব্যবস্থা করা হলো। খুব ভালো ব্যবহার করতেন সবার সাথে। মোর রান্নার প্রশংসাটাও করতেন। বেশ কিছুদিন সব ঠিক ছিল। ও সপ্তাহ দুয়েক এভাবেই চলতে তো লাগলো। সকালবেলা মোর মরদটোর সাথে কাজেটো বেরিয়ে যেত। কোনো দিন বিকেলটোতেই খেতে আসতো। আবার কখনো মোর মুরট্টো তার খাবার নিয়ে যেত। আবার কখনো উনি একাই আসতো খেতে। আর যখন থেকে উনি ইকাটো আসতে শুরু করলো, তখন থেকে এইসব হতে লাগলো। ও আর মোর দিকে তাকানো, কোথায় কোথায় গায়ে হাতটো দেওয়া মোর মোটে সুবিধাটো লাগতো না। মু তো ভেবেছিলাম ও শহরের লোকটো আছে, ভালো মনেই এসব হয়তো করছে। কিন্তু না, ধীরে ধীরে এসব বাড়তি লাগলো। রোজ দুপুরটোতে চলে আসতো, এসে মোর সাথে গল্প করতো, মুখে টাকার লোভ দেখাতো, দামি দামি জিনিসটা দিত, যা যা আমি চোখেও দেখিলাই। মো ধীরে ধীরে তার প্রতি আসক্ত হয়ে পড়লাম। মুরুয়াকে ভালো লাগতে শুরু হলো। ও
ও আমায় বলতো, ইত সুন্দর যে গ্রামটা মোর জায়গায় লয়, ও মুয়াকে শহরে নিয়ে যাবে, বিহাটও করবে। রোজ রোজ মোর কাছে আসতো, কিন্তু ঘরটাতে এসব ঠিক হবে না, কখন কে চলেটো আসে তা ভেবে আমি ওকে বনের পিছনে নিয়ে যেতাম। আমরা রোজ একই জায়গাটাতে ও ঘুরতি পথ দিয়ে যেতাম। সেখানেই চলতে লাগলো মোদের ভালোবাসা, শারীরিক সম্পর্ক। আর আর সে কারণটাতে মোর মরদের ওপর টান তো কমতে লাগে। মরদটা আমায় সন্দেহ করতে শুরু করে। মু বুঝতে পারছিলাম, আর আম্মু এও জানতাম যে বেশি দিন চলবে নাই। এই কথাটা পরদিন সাহেবটাকে বলবো বলে মুরা ও জায়গাটাতে দেখা করলাম। মুরা গাছের তলায় শুয়েটো কথা বলছি, এমন সময় কার পায়ের আওয়াজটা পাইলাম। দেখলাম মোর মরদটা দাঁড়ায় লইছে। মুদের অনুসরণ করে সেখানটাতে পৌঁছেছে। রাগের মাথায় সে তার কুঠারটা নিয়ে আঘাত করতে দৌড়ালো সাহেবটার দিকে। আমি তখন এক কোণাতে ভয় কাঁপছি আর ওই দৃশ্য দেখছি। হাতের মধ্যে তুমুল ধস্তাধস্তি হতে লাগলো। সাহেবের এক ধাক্কায় মোর মরদের হাত থেকে কুঠারটা পুড়ে গেল মাটিতে। কিন্তু সাহেব ধীরে ধীরে কমজোর হতে লাগলো। মোর মরদটা ওর গলাটা চিপে ধরেছিল গাছের গায়ে। মু তখন নিশ্চিত হয়ে যায় সাহেবটা মরলে মুও মরবো। মু এক লাফে মাটি থেকে কুঠারটা নিয়ে বসায় দিলাম সুরাইয়ের মাথায়। চিৎকারও বেরোলো না মুখটা দিয়ে, শুধু গড়ায় পড়লো মাটিতে। তখন আমরা দুজনেই ভয়টা। সাহেব মুখে বুদ্ধি দিল যে ওকে গাছের নিচে রেখে মুরা পালায় যাব। সাহেব আর মু গর্ত খুঁড়ে ওখানেই ওকে গোড় দিলুম। তারপর সাহেব বলল, একসাথে বেরোলে নাকি বিপদটা হতে পারে, তাই মু যেন এই জঙ্গলের রাত্রিটাতে লুকায় থাকি। ও পরে মুখে নিয়ে যাবে ওর তাঁবুটোতে। কিন্তু ও পালিয়ে গেল। সেদিন রাত্রতে আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম। এলোকলাই সারা দিন জঙ্গলটাতে ঘুরে বেড়েছি, সে আসেলাই। সুরাইয়ের আত্মা মুখে তাড়াটো করেছে সারা জঙ্গল জুড়ে। মু হারায় গেলাম জঙ্গলটার মধ্যে। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গ্রামের বাইরে এই পথটাতে এসে চিনতে পারি বাড়ির রাস্তা। কতদিন খাওয়া নাই, জল নাই। মুঝে কিভাবে বিচেটো ছিলাম মু জানি না। হয়তো মুখে কষ্ট দেওয়ার জন্যই সুরাই মুখে বাঁচায় রেখেছিল। এই মোর গল্প। এবার আপনারা বলুন কিনে, যা শাস্তি দিবেন ও মাথাটা পিতে লিব। মোড়ল মশাই কিছু বললেন না, চুপচাপ উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও তাকে অনুসরণ করে তার পিছু পিছু বেরিয়ে এলাম। গাড়িতে ফিরতে ফিরতে মোড়ল মশাইকে জিজ্ঞেস করলাম, মোড়ল মশাই কি করবেন ভাবছেন? শাস্তি কি?
কিছুদিন পর খবর পেলাম পারুল মারা গেছে। শুনে মনটা বিস্মিত হয়ে গেল। আমি আর মোড়ল মশাই দেখতে গেছিলাম তাকে। দেখতে যেন আরো অনেকখানি সুন্দর লাগছিল মৃত্যুর পর। তবে চোখে মুখে এক বীভৎস আতঙ্কের ছাপ, যেন ভয়াবহ কিছু একটা দেখে মারা গেছে। সেই দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। ঘরের থেকে বেরোতে যাব এমন সময় দেখি তার বিছানার উপর কাপড়ের আড়ালে পড়ে আছে সেই পরিচিত গাছের একটি পাতা। আমি দেখে অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রইলুম স্থানুর মতো। মোড়ল মশাই কাঁধে হাত দিয়ে আমায় ডাকতে হুঁশ ফিরল। পথে ফিরতে ফিরতে এসব ভাবছি, হঠাৎ মোড়ল মশাই বললেন, দেখেছেন সাহেব? কি? বলেছিলাম না, পুরোওয়ালা সব হিসেব রাখে। নমস্কার। রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন সন্তু দাসের কলমে হারান্দার চায়ের আসর গল্পের সিরিজের প্রথম গল্প। আজকের গল্পের সমগ্র গল্প পাঠে ছিল রাজপ্রতাপ বসু, সন্তু এবং অন্যান্য চরিত্রে পারমিতা, সায়নদীপ, সন্তু, রাজপ্রতাপ। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিওস। গল্পের সমগ্র পরিচালনায় আমি, সন্তু। আমাদের চ্যানেলকে যদি আর্থিকভাবে সাহায্য করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন, যাতে আপনাদের জন্য আমরা আরও নতুন নতুন গল্পের উপস্থাপনা করতে পারি। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধু মহলে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিতে একদমই ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেক নতুন গল্পের আপডেট আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।